ECL2 তে খেলার যোগ্যতা অর্জন করলো ইস্ট বেঙ্গল। কুয়েতের আল আরবিকে দুরুমুশ করে জয়ী ইস্ট বেঙ্গল। এশীয় মঞ্চে একেবারে লাল হলুদ ঝড়। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি, ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, একদমই দেখো, খোঁচা খাওয়া বাঘের নাম ইস্ট বেঙ্গল, এটা কথায় আছে। ইস্ট বেঙ্গল ক্লাব যেখানে আজকে শুধু জিতলো না, দেশের নাম গর্বিত করলো। কারণ এএফসি যে টুর্নামেন্ট, সেখানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। আজকে কোয়ালিফায়ার রাউন্ড ছিল, বিপক্ষ ছিল কুয়েতের রানার্স দল আল আরবি। এই দল যথেষ্ট শক্তিশালী, ধারে ভারে, এবং তাদের বাজেট সব দিক থেকেই কিন্তু অনেকটা এগিয়ে ইস্ট বেঙ্গলের থেকে। অন্যদিকে একটা দল 5 বিদেশি নিয়ে কলকাতায় ম্যাচ খেলতে নামছে, অন্যদিকে ইস্ট বেঙ্গলের মাত্র 2 জন বিদেশি। অর্থাৎ সীমিত শক্তি নিয়েও লাল হলুদ জার্সির যে দাপট, সেটা কিন্তু আরো একবার মাঠে দেখা গেল। ফার্স্ট হাফ ইস্ট বেঙ্গল যথেষ্ট লড়াই করে, যদিও কোনো পক্ষে গোল করতে পারেনি। তবে সেকেন্ড হাফে একটা পেনাল্টি দেখে এগিয়ে যায় কুয়েতের দলটি। যখন কার্যত ইস্ট বেঙ্গল হেরে যাবে বলে মনে হচ্ছিল, সেই সময় জয় গুপ্তা একদম 90 মিনিটে তার অসাধারণ হেডে দলকে সমতায় ফেরান এবং খেলার ফল 1-1 হয়। অতিরিক্ত সময় এক্সট্রা টাইমে সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল যেন আরো শক্তিশালী, আরো আক্রমণাত্মক। রাশিদ প্যালেস্টাইনের এই ফুটবলার ইস্ট বেঙ্গলকে গত বছর থেকে যে সার্ভিস দিচ্ছেন, তা এক কথায় কিন্তু অতুলনীয়। আজকেও তিনি যেভাবে চলন্ত বলে হাত ভলিতে গোল করলেন, সেটা দর্শনীয়, এবং এই গোল দেখার জন্য বহু দূর থেকে আসা যায়। 2-1 গোলে এগিয়ে যাওয়ার পর কার্যত বাঁধ ভেঙে যায় কুয়েতের আল আরবি দলের, এবং তারপর ডেভিড এবং পরবর্তী সময় রোহিত তানু আরো 2টি অতিরিক্ত সময় গোল করেন। এই গোলের ফলে 4-1 ব্যবধানে লাল হলুদ জিতলো। শুধু জিতলো না, ভারতের ক্লাব হিসেবে ECL2, অর্থাৎ এই পর্যায়ে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেখানে খেলেন, সেই ক্লাবগুলোর সঙ্গে, অর্থাৎ আরবের দল, তাদের সঙ্গে কিন্তু খেলা করার একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হচ্ছে। অর্থাৎ ভারতীয় ফুটবলকে বিশ্ব মানচিত্রে তুলে নিয়ে যাওয়ার যে কাজটা আজ করলো ইস্ট বেঙ্গল, সেটা এক কথা অবশ্যই প্রশংসাযোগ্য, এবং দেশের নাম গর্বিত করার কথা তো ডেফিনেটলি। এবং ইস্ট বেঙ্গলের খেলা, যেখানে সীমিত শক্তি নিয়ে ধারে ভারে শক্তিশালী একটা দেশের বিরুদ্ধে, সেখানে কিন্তু প্রতিটা মুহূর্তে তারা লড়াই করলেন, এবং প্রতিটা মুহূর্তে হার না মানা মনোভাব, যেটা ইস্ট বেঙ্গলের কথার সঙ্গে সবসময় আমজনতা বলে থাকেন যে ইস্ট বেঙ্গল খোঁচা খাওয়া বাঘ, সেটা প্রমাণ হলো। 1 গোলে পিছিয়ে পড়ে 75 মিনিটে 1 গোলে পিছিয়ে পড়ার পর সেই দল 90 মিনিটে গোল শোধ করছে, এবং তারপর এক্সট্রা টাইমে সেকেন্ড হাফে গিয়ে আরো 3টি গোল করছে। মোট ব্যবধান 4-1। একটা কুয়েতের মতো দল, কাতার, কুয়েত, আমরা জানি এই দলগুলো অনেক শক্তিশালী, তারা ফিজিক্যালি ফুটবল খেলে। সেই দলের বিরুদ্ধে হাবাক কোচ অ্যান্টনিও হাবাক তার ট্যাকটিক্যাল লড়াইয়ের জয়, এবং ভারতীয় ফুটবলার এবং ইস্ট বেঙ্গলের থাকা সামান্য কয়েকজন বিদেশি, তাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু প্রশংসাযোগ্য এবং কর্নিশযোগ্য। যে লড়াই তারা প্রতি মুহূর্তে ম্যাচে দিলেন, 120 মিনিট লড়াই শেষে ইস্ট বেঙ্গল জিতলো, এবং ইস্ট বেঙ্গল খেলবে ECL এর চ্যাম্পিয়ন্স লিগ 2, অর্থাৎ মূল পর্বে। এটা অনেক টাফ টুর্নামেন্ট, তবে ভারতীয় ফুটবলকে ইস্ট বেঙ্গলের আজকে জয় ডেফিনেটলি গর্বিত করেছে। হয়তো এখান থেকে এটা নতুন করে পথ চলা শুরু হবে, কারণ ইস্ট বেঙ্গলের এই জয় আগামী দিনে এই টুর্নামেন্টে পরবর্তী রাউন্ডে যদি উঠতে পারে ইস্ট বেঙ্গল, সেক্ষেত্রে অবশ্যই প্রশংসাযোগ্য। তবে ইস্ট বেঙ্গলের আজকের লড়াই, স্বাধীনতা দিবসের আগে যদি আমি বলি, দেশকে গর্বিত করলো লাল হলুদ ফুটবলাররা। লাল হলুদ, আবারও বলার, লাল হলুদ দল সবসময় যে পিছিয়ে পড়ে কামব্যাক করতে জানে, তার যুব ভারতী দর্শকরা, প্রায় 800,000 দর্শক উপভোগ করলেন। একেবারে ইরন। কলকাতা হাওড়ায় ওয়ার্ডের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসে সংশোধনী বিল পাশ হলো। বিধানসভায় বিশেষ অধিবেশনে বিল পাশ। হাওড়া ওয়ার্ড সংখ্যা কত হচ্ছে? 50 থেকে বেড়ে হচ্ছে 68। 50 ওয়ার্ড ছিল, হতে পারে 68 ওয়ার্ড। বদলে যাচ্ছে 13 ওয়ার্ডের সীমানা। একটু আরো ডিটেল আপডেট দিই আপনাদের। 5 ওয়ার্ড ভেঙে নতুন 15 ওয়ার্ড। 5 ওয়ার্ড ভেঙে যেরকম নতুন 15 ওয়ার্ড, ঠিক সেরকমই 8 ওয়ার্ড ভেঙে নতুন 16 ওয়ার্ড। আর তার পাশাপাশি যদি শহর কলকাতায় নজর রাখি, সেখানে ডাবল সেঞ্চুরি পার। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসে ও সংশোধনী বিল পাশ হয়েছে বিধানসভায়। 144 থেকে বেড়ে হবে 209টা ওয়ার্ড। নির্বাচিত পুরো বোর্ডের সিদ্ধান্ত ছাড়া বড় সংখ্যায় বদল নয়, এটা পুরো আইন অনুযায়ী। 16টি বড়োর সংখ্যায় আপাতত কোনো রকম কোনো পরিবর্তন নয়। তাহলে পরিবর্তন কোথায় হতে পারে? ওয়ার্ড কোথায় বাড়তে পারে? কসবায় 6টা ওয়ার্ড ছিল, হতে পারে 17টা ওয়ার্ড। বেহালা পশ্চিমে 10টা ওয়ার্ড ছিল, হতে পারে 17টা। এন্টালিতে 5টা ওয়ার্ড ছিল, হতে পারে
11টা, একেবারে বিধানসভা আসন ধরে ধরে আপনাদের দেখাচ্ছি। আরো বেশ কয়েকটা আছে যেখানে ওয়ার্ডের সংখ্যা কমতে পারে। চৌরঙ্গি রয়েছে যেখানে 11টি ওয়ার্ড ছিল, হতে পারে 8টি। জোড়াসাঁকো যেখানে 11টি ওয়ার্ড ছিল, হতে পারে 8টি। শ্যামপুকুরেও সেম 11টি ওয়ার্ড ছিল, হতে পারে 8টি ওয়ার্ড। প্রতি ওয়ার্ডে প্রায় 16,000 ভোটার রাখার লক্ষ্যেই এই পুনর্বিন্যাস, যাতে প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি প্রায় 16,000 ভোটার থাকে। জনসংখ্যা বাড়লে ওয়ার্ড বাড়াতে হবে বললেন পুরমন্ত্রী। আমরা চাই মানুষের সমস্যার সমাধান। প্রশাসনিক সুবিধে ও উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট নিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে 50 থেকে বাড়িয়ে 68 করার এবং সেই অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব হাওড়া পৌর নিগমের ওয়ার্ডের সংখ্যা 68 হিসেবে নির্ধারণ করার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে একটি বিল পাশের মাধ্যমে উল্লিখিত প্রস্তাবটি 6/8/2026 তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। দেখুন, ডিলিমিটেশনের আগে টিএমসিও করার চেষ্টা করেছিল, কিন্তু সেই ডিলিমিটেশন পার্টি অফিসে বসে করেছে। একটা ওয়ার্ড 14 নম্বর হাওড়ার, যেখানে 3000 ভোটার, সেটাকে টাচও করেনি। কিন্তু যেখানে বিজেপি যেতে সেই সব ওয়ার্ডগুলো ভেঙেছে। ওয়ার্ড নম্বর 13, ওয়ার্ড নম্বর 15, ওয়ার্ড নম্বর 29, মানে যেখানে ওরা জিততে পারবে না সেটাকে ভাঙলো। সেটা পলিটিক্যাল ছিল। ওই বিলটাকে আজকে আমরা নিরস্ত করলাম। একটা নতুন অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড হাওড়া অ্যামেন্ডমেন্ট বিল আমরা নিয়ে এসেছি, যার মধ্যে আমরা ভৌগোলিক আর জনসংখ্যা দুটাই আধারিত আমরা ডিলিমিটেশন করেছি। নভেম্বর মাসে ভোট করাবো, ডিসেম্বর মাসে মানুষকে একটা লোকতান্ত্রিক বোর্ড তাদের হাতে তুলে দেব। बेगानी शादी में अब्दुल्ला दीवाना, तो बेगानी शादी में अब्दुल्ला दीवाना कांग्रेस का तो ভেবে লাভ নেই। ওরা আগে মানে এমএক্সও ছেলেটা কবে বড় হবে সেটা নিয়ে ভাবুক, সেটা আবার চিন্তার বিষয় হতে পারে। অন্য কিছু নিয়ে না ভাবলেও চলবে। আর ডিলিমিটেশন তো নীরব দাওয়ার, আর পুরো পরিষেবার কথা বলছেন, তাহলে ইন্ডিকেটের সদস্য তো তৃণমূল কংগ্রেস, তাই না? তাই যদি হয় তাহলে পুরো পরিষেবা মানুষকে জলে ফেলে দিয়ে ফিরাদ হাকিম ইস্তফা কেন দিয়েছিলেন সেটা জিজ্ঞেস করুন না আগে, তার প্রশ্ন আগে আসা উচিত ছিল। আমি আবার বলছি, কংগ্রেস সেন্সিবল কবে হবে জানি না, তবে যাদের লিডার হচ্ছে প্রায় 60 বছর বয়সের বাচ্চা, তারা কবে বড় হবে আমার জানা নেই। এবার হাওড়ার জন্য মাস্টার প্ল্যান। হাওড়ায় রাস্তা নিকাশির বছর ভরের দুর্ভোগ, রাস্তা জল নিকাশি সমস্যা সমাধানে সরকার উদ্যোগী। পুরমন্ত্রী সমস্যা সমাধানে হাওড়া মাস্টার প্ল্যানের কথা বললেন। আজকে হাওড়া মানেই হচ্ছে সবথেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা, এবং যে জলটা জমছে সামান্য একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়ে যাচ্ছে। আমরা 2.5-3 মাস হলো সরকারে এসেছি। আমাদের পক্ষে তো আমরা তো এখনো 15 বছর সময় পাইনি আপনাদের মতো। সময়টা যদি পেতাম তাহলে পাইপগুলো চেঞ্জ করতাম, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা মোটর দিয়ে সেই জল বের করার চেষ্টা করছি। আমি আগেও বলেছি, কারণ হাতে 3.5 মাসের মধ্যে পাইপ চেঞ্জ করা সম্ভব নয়। আজকে 2-3 দিন ধরে ওই জলটা দাঁড়িয়ে রয়েছে, বেরোচ্ছে না। জল দাঁড়িয়ে থাকার কারণে আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, পেশেন্ট বাড়ির লোকজন নাজেহাল হয়ে যাচ্ছে। আজকে নালী যদি পরিষ্কার করতে বলছি, নালী থেকে শুধু প্লাস্টিক বেরোচ্ছে। আগের সরকারও তো দেখতে পারতেন এগুলো। আমরা 1 সেপ্টেম্বর থেকে পেনাল্টি আনছি, যাতে এই প্রবলেমটা যাতে না হয়। আজকে একটা ছোট বাড়ি, তাতে 4টে লোক থাকতো, এখন সেই লোক পরিবার বেড়ে গেছে, সেই বাড়িতে 15টা লোক জল নিচ্ছে, কিন্তু বাড়িতে যে জল সাপ্লাই হবে সেই জলের পাইপ বা ব্যবস্থা সেটা বদলানো হয়নি। কি জলের পাইপ বলুন, কি ড্রেনের পাইপ বলুন, কেন পারেননি আপনারা? পেয়েছিলেন তো সময় 15 বছর। 15 বছর হাওড়ার মানুষ কিছু পায়নি। 462 কোটি টাকা দিয়ে আমরা এই সাইকিয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেপ্টেম্বরে ইনটেক যেটি শেষ হবে, বাই মার্চ উইল স্টার্ট ডিস্ট্রিবিউশন, এবং একটা ফুল মাস্টার প্ল্যান ড্রেনেজ ওয়াটার নিয়ে
যাতে এই সমস্যাটা না থাকে উইদিন 1 year we are going to complete it। এবং হাওড়াকে শুধু ওই কয়েকটা ডিভাইডারে গাছ লাগিয়ে দিলাম আর কয়েকটা ওই লাইট লাগিয়ে দিলাম ওইভাবে নয়, প্রত্যেকটা রাস্তা সুন্দর করা, প্রত্যেকটা রাস্তার পাশে ডিভাইডার, ওয়াটার, ড্রেন সবকিছু করে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ আমরা নিচ্ছি। করা দরকার, আমাদের জন্য তো রোদের যারা যাতায়াত করে তাদের জন্য তো করা দরকার। আমরা যে বাড়িতে থাকি সে বাড়িতে তো এতটা হয়ে জল, একদম পুরো লোকের ঘরে ঘরে জল, উঁচু নিচু রাস্তা, এখানে ওখানে গর্ত করা, কোথায় পড়ে যাব, কোথায় পা হাত ভাঙবে, এরকম একটা ব্যাপার থাকে। এত জল না, আমাদের পরেশান হয়ে যাচ্ছে জলে, পায়ে পুরো আজা হয়ে গেছে, কাজ কম্ব সব এরকম ভাবে যেতে হয় লোকের বাড়িতে। যত রকম খারাপ অবস্থা, শোচনীয় অবস্থা। ওটা হাওড়া শহরে তো একই অবস্থা, চারিদিকে জল চলে যায়, এখানে দিনের পর দিন মাসের পর মাস জল জমে। হলে তো খুবই ভালো, এখানকার মানুষের উপকার হবে। কিভাবে আমরা রয়েছি শুন, চলুন ঘরে ভেতরে সব ঘর ভর্তি জল। আমাদের এই রাস্তাটি এখন বাচ্চা নিয়ে পরিষ্কার করে গেলে পরে ভয় লাগে, কখন রিক্সার সময় ভেঙে পড়বে তার কোনো ভরসা নেই, এরকম পরিস্থিতির রাস্তা। এই যে দেখুন আমার বাড়ির জলের অবস্থা কি হয়েছে, আমাদের রান্না বাড়া কিছু নেই, আজ এক সপ্তাহ ধরে ঘরের ভেতরে ওই জল। আজকে বলেছে হাওড়ার জন্য মাস্টার প্ল্যান করা, ভালো, খুব ভালো, উপকার হওয়ার তো কথা, কাজ হলে উপকার হবে। হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, অল্প বৃষ্টিতেই জমা জল, যা কিন্তু দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা এলাকা জুড়ে। একদিকে জমা জল, অন্যদিকে খারাপ রাস্তা, দুয়ের সমস্যায় নাজেহাল হাওড়াবাসী। নতুন সরকারের মন্ত্রী তথা পুরমন্ত্রী তিনি দাবি করেছেন পুরনো সরকার তার জন্য দায়ী। দীর্ঘদিন ভোট না হওয়া এবং হাওড়া শহরের জন্য কোনো কাজ না করার ফলই এই কারণ হয়েছে। ইতিমধ্যে হাওড়াকে সাজিয়ে তুলতে নতুন মাস্টার প্ল্যানের ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তাতে কিছুটা হলেও আশাবাদী হাওড়া শহরবাসী। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। নজর রাখবো অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির দিকে। আর অসমের এই বন্যা পরিস্থিতিতে পাশে বাংলা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য, 10 কোটি টাকা সাহায্য রাজ্য সরকারের। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, আপনারা জানেন সবাই। ওখানে আমাদের বাঙালিরাও প্রচুর থাকেন এবং আসামের সঙ্গে আমাদের অত্যন্ত আত্মিক সম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। প্রায় 100 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। ভারত সরকার এবং আসাম সরকার এবং নানা সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। ছত্তিশগড়, মণিপুর রাজ্যে সেখানকার সরকার ও আসাম সরকারকে সহযোগিতা ঘোষণা করেছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 কোটি টাকা আর্থিক সাহায্য আসাম সরকারকে আমরা দেওয়ার জন্য এখানে প্রস্তাব রাখছি এবং আমরা সেটা আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ছোট্ট পদক্ষেপ, কিন্তু আসামের সঙ্গে আমাদের যে ধরনের একটা এখন আন্তরিক একটা রিলেশনশিপ একটা হয়ে গেছে, সেটার থেকে সেই কারণেই আমরা দেখাতে চাই যে আমরা সারা পূর্ব ভারতের যতগুলো রাজ্য আছে না, সবাইকার সঙ্গে একটা ভালো সম্পর্ক নিয়ে চলতে চাই। আর তাদের দুঃখ বা তাদের সুখ আমাদের দুঃখ, আমাদের সুখ। অসমের পাশে বাংলা, আর্থিক সাহায্য রাজ্য সরকারের। অসমের পাশে নিউজ 18ও। अगर नाव नहीं रहता तो मतलब यहाँ पे जैसे गाय, छगली ऐसा है ना,
तो मर गए हैं अभी, वैसा ही आदमी का परिस्थिति ऐसा हो जाता, शमशान बन जाता। শিৱসাগৰৰ দৰিকা নদীৰ জলস্তৰ এতিয়াও বিপদসীমাৰ 1.5 মিটাৰ ওপৰে বৈ থকাত শিৱসাগৰৰ বেতবাৰী মৌজা, পুৱপুৰ মৌজা, more than 78 households were affected by this sudden unprecedented flood situation, and we'd like to কেনেকে আগুৱাই লৈ যাম আমি। আমাৰ চকুতো চকুপানী ওলাইছে। এই দুখৰ ক'বলৈ ভাষা নাই।